শোয়া থেকে উঠে জেসমিন আর রাকিব কাপড় ঠিক করতে লাগলো। জেসমিনের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। জেসমিন বলতে লাগলো, দিন, আমার 10,000 টাকা দিন। রাকিব বালিশের নিচ থেকে 10,000 টাকা বের করে গুনে জেসমিনের হাতে দিল। জেসমিন টাকা গুনছে। হঠাৎ রাকিবের চোখ পড়ল জেসমিনের পাজামার উপর। পাজামাটা উল্টো পড়া। রাকিব বলল, তুমি যাবার আগে পাজামাটা ঠিক করে পড়ে যাও। জবাবে জেসমিন বলল, ভাইজান, পায়জামা ঠিক করার আগে আমার স্বামীকে বাঁচানো দরকার, পায়জামা পরে ঠিক করা যাবে। একথা বলে জেসমিন ওখান থেকে চলে গেল। রাকিব রিল্যাক্সে খাটের উপর বসে কি যেন ভাবতে লাগলো। রাকিব ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। এর মাঝে রাকিবের স্ত্রী তমা মিষ্টি নিয়ে রাকিবের সামনে রাখলো। মিষ্টির প্যাকেট দেখে রাকিব বলতে লাগলো, কি ব্যাপার, তুমি হঠাৎ মিষ্টি নিয়ে বাসায় আসলে কেন? জবাবে তমা বলল, আজ আমার প্রমোশন হয়েছে, তাই ভাবলাম তোমাকে মিষ্টি খাওয়াবো। হঠাৎ রাকিবের চোখ পড়ল তোমার পায়জামার দিকে। দেখতে পেল তোমার পায়জামা উল্টো পড়েছে। রাকিবের একটু সন্দেহ হলো, তোমার পায়জামা উল্টো পড়েছে কেন? একথা ভেবে রাকিব ফ্ল্যাশব্যাকে চলে গেল। রাকিব খাটের কর্নারে বসে আছে, পাশে সোফায় বসা জেসমিন। জেসমিন সাকিবকে বলতে লাগলো, ভাই, আমাকে 10,000 টাকা দেন, আমার হাজব্যান্ড হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, টাকা ছাড়া ওকে ভর্তি নিচ্ছে না। রাকিব আর চোখে তাকিয়ে জেসমিনকে বলতে লাগলো, আমি তোমাকে টাকা দিব এ কথা তো বলিনি, আমি তোমাকে বলেছি তুমি যদি আমাকে একটু খুশি করো তাহলে তোমাকে আমি 10,000 টাকা দিব, বেশি না, মাত্র 20 মিনিট করলেই হবে। জেসমিন চোখের পানি ছেড়ে দিয়ে রাকিবের হাত ধরে বলতে লাগলো, আপনি আমার ধর্মের ভাই, দয়া করে আমার সর্বনাশ করবেন না, আমারে 10,000 টাকা ধার দেন, আমি 1 সপ্তাহের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দিব। এত অনুরোধ করে বলার পরও রাকিবের মন করলো না। রাকিব বলতে লাগলো, আমি তোমাকে টাকা ধার দিতে পারবো না, আমি আমার শারীরিক চাহিদা মেটাতে চাই, আমি তোমাকে 10,000 টাকা দিব, আমাকে 10,000 টাকা তোমাকে ফেরত দিতে হবে না, এতে আমিও খুশি আর তুমিও তোমার স্বামীর চিকিৎসা করাতে পারবে। জেসমিন চিন্তা করতে লাগলো, আমার ইজ্জতের বিনিময়ে যদি ওনার কাছ থেকে টাকাটা নিয়ে আমার স্বামীর চিকিৎসা করাতে পারি তাহলে আমি তাই করব। জেসমিন রাজি হয়ে গেল। রাকিব জেসমিনকে নিয়ে খাটের উপর শুয়ে পড়ল। সত্যি করে বলো, তোমার পাজামা উল্টো কেন? তোমার পাজামার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। থতমতো খেয়ে বলতে লাগলো, আমাদের অফিসে আজ পার্টি ছিল তো, তাই ওই পার্টি শেষে ওয়াশরুমে গিয়েছিলাম, তাড়াহুড়োর মাঝে পাজামাটা ঠিক করে পড়তে পারিনি। রাকিবের আর বুঝতে বাকি রইল না পাজামাটা উল্টো পড়ার রহস্য কি। রাকিব বুঝতে পারল, রাকিব যেমন অন্যের বউয়ের শরীরের বিনিময়ে 10,000 টাকা দিয়েছে, ঠিক তেমনি রাকিবের স্ত্রীও ও শরীরের বিনিময়ে অফিসে প্রমোশন নিয়েছে। রাকিব কি করবে বুঝে উঠতে পারছে না। তোমার গলা চেপে ধরে বলতে লাগলো, সত্য করে বল, তুই পাজামা উল্টো পড়েছিস কেন? তোমা কোনো মতে রাকিবের হাত ছাড়িয়ে বলতে লাগলো, আমার প্রমোশন এমনি এমনি হয়নি, আমি আমার বসকে সময় দিয়েছি, তাই বস আমাকে প্রমোশন দিয়েছে। ছেলেদের যে কোনো জায়গায় প্রমোশন বা চাকরির জন্য গেলে টাকা লাগে, আর মেয়েদের জন্য দিতে হয় শরীর, তাহলে ভালো পোস্টে চাকরি হয়, এটাই আমাদের সমাজের ব্যবস্থা। আমি যা কিছু করেছি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য করেছি, আমি সত্যটা স্বীকার করলাম, এখন তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। রাকিব বুঝতে পারলো রাকিব অন্য মেয়ের দিকে কুদৃষ্টি দেয় বিধায় রাকিবের বউয়ের দিকে অন্য কেউ কুদৃষ্টি দেয়। রাকিবের যেমন অন্য মেয়েদের শরীরের প্রতি লোভ লালসা থাকে, ঠিক তেমনি রাকিবের বউয়ের প্রতি অন্য ছেলেদের লোভ লালসা থাকবে, এটাই স্বাভাবিক। আজ রাকিব যদি অন্য মেয়েকে নিজের বিছানায় না শোয়াতো, রাকিবের বউকেও হয়তো কারো বিছানায় শুতে হতো না। এটাই বর্তমান সমাজ ব্যবস্থা। রাকিবের স্ত্রীকে মেনে নেওয়া ছাড়া কিছুই করার নেই। রাকিবের স্ত্রীর যদি অপরাধ হয়ে থাকে, সেই একই অপরাধ রাকিবও করেছে। দুজন মন খারাপ করে দুদিকে বসে রইল, হয়তোবা আবারও দুজনের সম্পর্ক ধীরে ধীরে ভালো হবে। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। খুব শীঘ্রই আবার কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। সালাম মিয়া একটি কোদাল দিয়ে ঝুড়িতে বালি ভরছে। এমন সময় পাশ দিয়ে যাচ্ছিলেন ইঞ্জিনিয়ার সেফা আর ওনার কিছু ফোরম্যান। সেফা সালাম মিয়াকে দেখে দাঁড়িয়ে পড়লেন। কাছে এসে সালাম মিয়াকে সালাম দিয়ে দাঁড়াতেই অ্যাসিস্ট্যান্ট রহিমা বলে উঠলেন, ম্যাডাম, আপনি ওনাকে সালাম করলেন কেন? উনি তো সামান্য একজন রাজমিস্ত্রি হেল্পার। জবাবে সেফা বললেন, আপনি চুপ করুন, আপনি চিনেন উনি কে? উনি সামান্য না, উনি অসামান্য একজন স্কুল মাস্টার। স্যার কেমন আছেন, আমাকে চিনতে পেরেছেন? জবাবে সালাম মিয়া বললেন, না মা, আমি তোমাকে ঠিক চিনতে পারলাম না, কে তুমি? আমি সেফা, আপনার স্টুডেন্ট। সেফার কথা শুনে সালাম মিয়া বললেন, তুমি করিম মিয়ার মেয়ে সেফা? হ্যাঁ স্যার। সালাম মিয়া হাসি দিয়ে বললেন, তুমি আমাদের স্কুলের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলে, এক রোল কখনোই কাউকে নিতে দাওনি, সবসময় তুমি এক রোল নিয়ে থেকেছ। তা তুমি এখন কি করছো মা? স্যার, আমি সিভিল ইঞ্জিনিয়ার। স্যার, আপনার কি মনে পড়ে আমি টাকার অভাবে প্রাইভেট পড়তে পারতাম না, আপনি আমাকে ফ্রিতে প্রাইভেট পড়াতেন। আমাকে না শুধু, আমাদের ক্লাসের অনেক ছাত্রছাত্রীকে ফ্রিতে প্রাইভেট পড়াতেন যারা গরিব ছিল। আমার এসএসসি পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করার মতো টাকা ছিল না, আপনি নিজের টাকা দিয়ে আমাকে ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছিলেন, এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আপনি যখন ক্লাসে ঢুকতেন পকেট ভরে চকলেট নিয়ে আসতেন, প্রত্যেকটা ছাত্রছাত্রীর মাঝে চকলেটগুলো সমান ভাগে ভাগ করে দিতেন। আমরা আপনার চকলেটের লোভে কোনো দিন ক্লাস ফাঁকি দেইনি। আপনি এত ভালো একজন স্কুল মাস্টার হয়ে আজ রাজমিস্ত্রির জোগালি দিচ্ছেন কেন? সেফার কথা শুনে সালাম মিয়া কোনো কথা বলছে না।
মাথা নিচু করে রইলেন। দু চোখ দিয়ে অঝোরে পানি ছুটতে লাগলো। সেফা আবারও জিজ্ঞেস করলো, কি ব্যাপার স্যার, কথা বলছেন না কেন? এভাবে চুপসে গেলেন যে? সবই আমার কপাল। আমার কপাল আজ আমাকে রাজমিস্ত্রির জোগালি দেওয়াচ্ছে। আমার অনেক ছাত্রছাত্রী সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, কেউ পুলিশে চাকরি করছে, কেউ সেনাবাহিনী, ইঞ্জিনিয়ার, কেউ বা ডাক্তার। কিন্তু আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি। ও হয়েছে একটা অমানুষ। কেন? আপনার ছেলে কি করেছে আমাকে বলুন স্যার। আমার স্থাবর অস্থাবর যা কিছু ছিল সব কিছু আমার ছেলে আমার গলায় ছুরি ধরে লিখে নিয়েছে। আমি রিটায়ারমেন্টের যে টাকা পেনশন পেয়েছিলাম, ভেবেছিলাম এই টাকা দিয়ে বাকি জীবন কাটাবো। আমার ছেলে সেই টাকাটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তাই তো রাজমিস্ত্রির জোগালি দিয়ে জীবিকা নির্বাহ করছি। সেফা সবাইকে বলল, আপনারা সবাই সাইডে গিয়ে কাজ কেমন হচ্ছে পর্যবেক্ষণ করুন। আজ আমি আমার বাবাকে নিয়ে বাসায় যাচ্ছি। সালাম মিয়াও আর না করল না। সেফার সাথে ওর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিল। সেফা সালাম মিয়াকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসলেন। ড্রয়িং রুমে সালাম মিয়া বসে আছে। সালাম মিয়ার ছেলে রাকিব হাতে একটা ফাইল নিয়ে দরজা দিয়ে ঢুকতেই বাবাকে দেখে চমকে উঠলেন। মনে মনে বলতে লাগলেন, আপদটা এখানেও চলে এসেছে। বাবা যদি এখানে থাকে তাহলে ম্যাডাম আর আমার ডিলটা সাইন করবে না। আর আমি যদি এই ডিলটা না পাই তাহলে 2 কোটি টাকা লোকসান হয়ে যাবে। না না, যেভাবেই হোক এই লোকটাকে এখান থেকে বিদায় করতেই হবে। কথা বলে ড্রয়িং রুমে প্রবেশ করলো। বাবা সামনে গিয়ে বলতে লাগলো, তুমি এখনো আমার পিছে লেগে আছো? তুমি জানো এই বাড়িটা কার? ইঞ্জিনিয়ার সেফার। আজ ওনার সাথে আমার 2 কোটি টাকার একটা ডিল হবে। উনি যদি জানতে পারে তুমি আমার বাবা, তাহলে এই ডিলটা উনি আমাকে কখনোই দেবে না। বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, তাতেও তোমার শিক্ষা হয়নি। এখন এই মুহূর্তে এই বাসা থেকে তুমি বের হয়ে যাও। এদিকে দরজায় দাঁড়িয়ে রাকিবের সমস্ত কথাই শুনতে পেল সেফা। সেফা গলায় একটা কাশি দিয়ে ভেতরে প্রবেশ করলেন। সেফাকে দেখে রাকিব সালাম দিয়ে হাতের ফাইলটা সেফার হাতে দিলেন। সেফা ফাইলটা নিয়ে কাগজগুলো ছিঁড়ে রাকিবের মুখে ছুঁড়ে মারলেন। রাকিব অবাক হয়ে গেলেন, বলতে লাগলেন, ম্যাডাম এটা আপনি কি করলেন? আমার ফাইলগুলো ছিঁড়ে ফেললেন? এই ফাইলে 2 কোটি টাকার বাজেট আছে। আমি যদি এই কাজটা না পাই তাহলে আমাকে পথে বসতে হবে। জবাবে সেফা বলল, আপনার মতো কুলাঙ্গার সন্তানদের পথে বসাই উচিত। এখন এই মুহূর্তেই বাসা থেকে বের হয়ে যান, তা না হলে দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। রাকিব কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না, তাই বাবাকে বলতে লাগলো, বাবা তুমি একটু ম্যাডামকে বুঝাও না। ম্যাডাম যদি আমাকে এই কন্ট্রাক্টটা না দেয় আমি পথে বসে যাব। আমার যত টাকা পয়সা ছিল আমি এখানে সমস্ত কিছু ইনভেস্ট করে ফেলেছি। আমার মেয়ে তোকে কি বলেছে শুনতে পাসনি? তুই এখন এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যা, তা না হলে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। রাকিব কি করবে বুঝে উঠতে না পেরে দ্রুত ওখান থেকে চলে গেল। সেফা বাবার পাশে বসে বলতে লাগলো, আমি জানি বাবা তোমার খুব কষ্ট হচ্ছে ছেলের জন্য। ও যেদিন বাবা হবে সেদিন বুঝবে বাবা কি জিনিস। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। রাসেল আর রহিমার ইন্টিমেট হওয়ার দৃশ্য চোখে পড়ল। সুমি সজোরে একটা চিৎকার করে রাসেলের কাছে এসে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, সুমি আর সুমির হাজব্যান্ড দুজন পাশাপাশি শুয়ে আছে। অনেক রাত। সুমি রাসেলকে কাছে টানতে লাগলো। রাসেল বিরক্ত হয়ে বলতে লাগলো, এভাবে টানাটানি করছো কেন? আমার শরীরটা বেশি একটা ভালো না, ঘুমিয়ে পড়ো। তুমি প্রতিদিন রাতেই তো একই অজুহাত দাও, শরীর ভালো না। এসো আমাকে একটু আদর করো না। বললাম না আজ আমার শরীর ভালো না, আদর করতে পারবো না, কাল করব, এখন তুমি ঘুমিয়ে পড়ো। সুমি একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, তুমি না আমাকে সাজতে বললে? আমি তোমার জন্য কত কষ্ট করে সেজেছি, আর তুমি বলছো আজ কিচ্ছু হবে না? এসো না, আমার খুব ইচ্ছা করছে, একটু আদর করো না। রাসেল সুমিকে ধমক দিয়ে বলতে লাগলো, কানের কাছে একদম ভ্যান ভ্যান করবি না, ঘুমিয়ে পড়। রাসেল অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। সুমি একটি দীর্ঘশ্বাস ফেলে চিন্তা করতে লাগলো, সারা দিন অফিসে থাকবে আর রাতে এসে ওনার মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। আমার কি কোনো চাহিদা নেই? পরদিন সকালে রাসেল ঘুমিয়ে আছে। কাজের মেয়ে রহিমা ঘর ঝাড়ু দিতে আসলে রাসেল রহিমাকে টান দিয়ে পাশে বসালো। রহিমা আস্তে করে বলতে লাগলো, সাহেব এ কি করছেন? ভাবি পাশের রুমে, দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে, আমাকে ছেড়ে দিন। আরে ও এখন এ ঘরে আসবে না, আয় আমাকে একটু আদর কর। এর মাঝে পাশের রুম থেকে সুমি রহিমাকে ডাক দিলেন। রহিমা তড়িঘড়ি করে উঠে ওখান থেকে চলে গেল। এর মাঝে সুমি ঘাড়ে একটা ব্যাগ নিয়ে রাসেলের কাছে এসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তুমি এখনো শুয়ে আছো? ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়ে অফিসে যাও। আজ আমাদের অফিস বন্ধ, আজ সারাদিন একটু বিশ্রাম নিব। আচ্ছা ঠিক আছে, তুমি উঠে নাস্তা করে নাও, আমি একটু শপিংয়ে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। সুমি কথা বলে ওখান থেকে চলে গেল। অনেক দিন পর আজকে একটা সুযোগ হাতে পেলাম। আজ রহিমাকে যেভাবেই হোক পটিয়ে আমার মনের কাজটা পূরণ করতেই হবে। যেমন ভাবনা তেমন কাজ। বিছানা থেকে উঠে চলে আসলো। রহিমা ড্রয়িং রুমে সোফা পরিষ্কার করছে। এমন সময় রাসেল বিছানা থেকে এসে রহিমাকে জড়িয়ে ধরে। রহিমা বলতে লাগলো, সাহেব এ কি করছেন? ছেড়ে দিন, ভাবি যদি দেখে ফেলে আমার আর চাকরি থাকবে না। তোর চাকরি চলে যাবে মানে? বেতন দিয়ে এই বাড়িতে আমি রেখেছি তোকে। আমি যদি তোকে চাকরি থেকে বের না করি তাহলে তো চাকরি খাবে কে?
তোর ভাবি যদি বেশি বাড়াবাড়ি করে না, তাহলে তোকে রেখে তোর ভাবিকে এই বাড়ি থেকে বের করে দিব। তবুও তুই আর না করিস না। তোকে কাছে পাওয়ার জন্য আমি সারাক্ষণ ব্যাকুল হয়ে থাকি। আমাকে একটু আদর কর, আয়, আমাকে একটু আদর কর। ফুলি নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু রাসেল এমনভাবে ধরেছে ফুলি নিজেকে ছোটাতে পারছে না। রাসেল আস্তে আস্তে নাক দিয়ে রহিমার কানের নিচে স্পর্শ করতে লাগলো। রাসেলের নাকের নিঃশ্বাসে রহিমার শরীর শিহরিত হতে লাগলো। রহিমা নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, সঁপে দিলেন রাসেলের কাছে। রাসেল রহিমাকে নিয়ে সোফার উপর শুয়ে পড়ল। সুমি ড্রয়িং রুমে ঢুকতেই রাসেল আর রহিমার ইন্টিমেট হওয়ার দৃশ্য চোখে পড়ল। সুমি সজোরে একটা চিৎকার করে রাসেলের কাছে এসে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, আমি বাড়ি থেকে বের হতে না হতেই তুমি আমাদের বাড়ির কাজের মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছো। আরে তুমি তো আমার শারীরিক চাহিদা মেটাতে পারো না, তাহলে কাজের মেয়েকে ভোগ করার চাহিদা কিভাবে আসে? আজ বুঝতে পেরেছি তুমি আমার সাথে কেন ইন্টিমেট হও না। তোমাদের মতো ছেলেরা বউয়ের চাহিদা মেটাতে না পারলেও অন্য মেয়েদের দিকে কুকুরের মতো জিও এগিয়ে দেয়। খেতে পারবে না, তাহলে প্রবলেম কোথায়? নষ্ট তো করতে পারবে। আরে তোদের মতো জানোয়ারের বাচ্চাদের ঘরে সুন্দরী থাকলেও অন্য মেয়েদের প্রতি তোরা আকৃষ্ট হবি। এখন তো দেখছি তোরা রাস্তায় যদি একটা কুকুর দেখিস, তোরা সেই কুকুরটাকেও ছাড় দিবি না, টেনে জঙ্গলে নিয়ে যাবি। তোর মতো নরপশুর সাথে একই ছাদের নিচে থাকা সম্ভব না। চলে যাচ্ছি, ডিভোর্স পেপার সময় মতো পাঠিয়ে দিব, সিগনেচার করে দিও। একথা বলে সুমি ওখান থেকে চলে গেল। রহিমা রাসেলকে বলতে লাগলো, আপনি ভাবির দৈহিক চাহিদা পূরণ করতে পারেন না, আবার আমাকে বিয়ে করতে চান? আপনি আমাকে বিয়ের পরে ভাবির সাথে যা করেন, আপনি তো আমার সাথেও সেই একই বিহেভ করবেন। আমার থেকে সুন্দরী কাউকে পেলে আপনি তাকে বিয়ে করতে যাবেন, আর আমাকে রাতের পর রাত কষ্ট দিবেন। আপনাকে বিয়ে করে আমার জীবনটা আমি নষ্ট করতে পারবো না, আমিও চলে যাচ্ছি। একথা বলে কাজের মেয়ে ওখান থেকে চলে গেল। রাসেল ওখানে বসে চিন্তা করতে লাগলো, কত বড় একটা ভুল করেছে সে। যে স্ত্রী তাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, সেই স্ত্রী আজ রাসেলকে ছেড়ে চলে গেছে। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে। কাজল রাস্তার পাশে বসে ভিক্ষা করছে। ওই পথ দিয়ে যাচ্ছিল রাকিব আর রাকিবের স্ত্রী। কাজল রাকিবের দিকে না তাকিয়েই ভিক্ষার থালা বাড়িয়ে দিয়ে বলল, আমাকে কিছু ভিক্ষা দিন। রাকিবের স্ত্রী বলল, দাও, ওনাকে কিছু ভিক্ষা দাও। রাকিব পকেট থেকে টাকা বের করছে। এর মাঝে কাজলের চোখ পড়ল রাকিবের দিকে। দেখতে পেলেন কাজলের আপন বড় ভাই কাজলের সামনে দাঁড়িয়ে ভিক্ষা দেওয়ার জন্য পকেট থেকে মানিব্যাগ বের করছে। কাজল ওড়না দিয়ে মুখ ঢেকে প্লেট নামিয়ে নিলেন। রাকিব টাকা বের করে কাজলকে বাড়িয়ে দিয়ে বললেন, এই যে নিন, ভিক্ষা নিন। কাজল বলল, আমি বড় লোকের ভিক্ষা নেই না, আপনার টাকা আপনার কাছে রাখুন। ভিক্ষুকের এই কথাটা রাকিবের আত্মসম্মানে লেগে গেল। রাকিব রেগে গিয়ে বলতে লাগলো, ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার কাছ থেকে ভিক্ষা নিবি না? তুই ভিক্ষা নিবি, তোর বাবা এসে ভিক্ষা নেবে। নে ভিক্ষা নে বলছি। কাজল আবারও বলল, আমি আপনাকে বলেছি, আপনি শুনতে পাননি। আমি বড় লোকের ভিক্ষা নেই না, আপনি এখান থেকে চলে যান। কাজলের কথা শুনে রাকিবের স্ত্রী সুমাইয়া বলল, রাকিব, তুমি কোনাকে চিনো নাকি? তুমি এভাবে কথা বলছো কেন? আমি বড়লোক কাউকে চিনি না। সুমাইয়া আবার বলল, তুমি মেয়ে মানুষ ভিক্ষা করো কেন? তোমার বাড়িতে কি ভাই নেই? ছিল, আমার একটা ভাই ছিল। আমার মা অনেক কষ্ট করে আমার ভাইকে লেখাপড়া শিখিয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। আমার ভাই সুশিক্ষায় শিক্ষিত হতে পারেনি, হয়েছে সুশিক্ষায় কুশিক্ষিত। আমার বাবার ভিটাবাড়ি সহায় সম্পত্তি যা কিছু ছিল, এমনকি আমার বিয়ের জন্য কিছু টাকা জমিয়েছিল, সেই টাকাটাও ওই অমানুষটার পেছনে খরচ করেছে। আমার মা আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ওষুধ কেনার মতো টাকা নেই, তো মায়ের চিকিৎসার জন্য ওষুধ কেনার জন্য আজ আমি ভিক্ষা করছি। কাজলের কথা শুনে সুমাইয়া বলল, দাও, ওনাকে 1000 টাকা দাও, যাতে ওনার মাকে ওষুধ কিনে দিতে পারে। রাকিব মানিব্যাগ থেকে 1000 টাকা বের করে দিলে কাজল বলল, আপনাকে বললাম না আমি বড় লোকের টাকা ভিক্ষা নিই না, প্রয়োজনে আমার মা ওষুধ না খেয়ে মারা যাবে, তবুও আমি আপনার টাকা দিয়ে আমার মাকে ওষুধ খাওয়াবো না। একথা শোনার পর রাকিবের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। রাকিব রেগে কাজলকে একটা থাপ্পড় দিতে গেলে কাজল রাকিবের হাত ধরে রাকিবের মুখে একটি চড় বসিয়ে দিল। রাকিব চড় খেয়ে কাজলকে বলতে লাগলো, তুই আমার বোন হয়ে রাস্তায় ভিক্ষা করছিস? চুপ, আমার কোনো ভাই নেই, আমার ভাই অনেক আগেই মারা গেছে। তুই আমাকে বোন বললি কোন অধিকারে? আমার মা ওষুধের অভাবে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর তুই তোর বউকে মডার্ন ড্রেস পরিয়ে মুক্ত বাতাস খাচ্ছিস। তোর টাকার ওষুধ খাওয়ার আগে আমার মা যেন এই পৃথিবী থেকে সুস্থ শরীরে চলে যায়, আমি আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই করি। কাজল এই কথা বলে ওখান থেকে চলে আসলো। সুমাইয়া রাকিবকে বলতে লাগলো, রাকিব, তুমি এতটা নীচ, এতটা জঘন্য, এটা আমার ভাবতে অবাক লাগছে। তুমি আমাকে বিয়ের পর তোমার মা বোনকে এভাবে ঠকিয়ে যাচ্ছ দিনের পর দিন। তোমার মায়ের ওষুধ কেনার জন্য তোমার বিয়ের উপযুক্ত বোন রাস্তায় ভিক্ষা করছে। আরে আজ তুমি কোটি টাকার মালিক, অথচ তোমার বোন ভিক্ষা করে। কালকে যে তুমি আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলবে না, তার কি গ্যারান্টি আছে? তোমার মতো ছেলের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না, ভালো থেকো। একথা বলে সুমাইয়া রওনা দিতে রাকিব সুমাইয়ার হাত ধরে বলতে লাগলো, সুমাইয়া, আমি যা কিছু করেছি তোমাকে সুখে রাখার জন্য করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার মাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব, উন্নত চিকিৎসা করাবো, চলো আমার সাথে। একথা বলে রাকিব সুমাইয়াকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এত সময়ে মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, যেখান থেকে আর কেউ ফিরে আসে না। কাজল মায়ের পায়ের কাছে বসে কান্না করছে। রাকিব এসে মাকে ধরতে যাবে। কাজল বলে উঠল,
তোর ওই পাপি হাত দিয়ে আমার মাকে ছুবি না। রাকিব কান্না করতে করতে বলতে লাগলো, বোন রে, আমি ভুল করেছি। আমার মাকে আমি বিদেশে নিয়ে যাবো চিকিৎসা করানোর জন্য। তুই আমাকে আমার মায়ের চিকিৎসা করানোর সুযোগ দে। জবাবে কাজল বলল, তুই কার চিকিৎসা করাবি? একজন মৃত মানুষের। যখন আমার মায়ের চিকিৎসার দরকার ছিল তখন তো তুই করিসনি। যখন আমার মায়ের লজ্জাস্থান মানুষ দেখেছে তখন তো তুই আমার মাকে একটা শাড়ি কিনে দিসনি। আমরা যখন না খেয়ে দিনের পর দিন কাটিয়েছি তখন তো আমাদের মুখে খাবার দেওয়ার জন্য আসিসনি। আর এখন আমার মা মারা গেছে, তুই আমার মাকে চিকিৎসা করানোর জন্য বিদেশ নিয়ে যাবি? মায়ের মৃত্যুর কথা শুনে রাকিব হাও মাও করে কান্না করতে লাগলো। এক হৃদয় বিদারক দৃশ্য যা সহ্য করার মতো নয়। আমাদের সমাজে এমন ছেলে আছে যারা প্রতিষ্ঠিত হওয়ার পর মা বাবা ভাই বোনের কোনো খোঁজ খবর রাখে না, অথচ বউকে সুখী রাখার জন্য নিজের জীবনটা দিতে পারে। সেই সকল ভাইদের বলছি, দয়া করে আপনার সহায়তায় ভাই আর মা বাবাকে দূরে ঠেলে দিবেন না, কাছে রেখে ওনাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আমার এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ। গেলে সজোরে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, আমার বাবাকে বাড়ি থেকে বের করে তোর মাকে গরুর মাংস ভুনা খাওয়ানো হচ্ছে। আমার বাবা ফকির আর তোর মা রাজরানী, তাই না? অনেক রাত। বাবা মাথায় একটি বস্তা নিয়ে গেটে নক করতে লাগলো। এমন সময় ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল রাকিব আর রাকিবের স্ত্রী লামিয়া। গেটে নক করার শব্দ শুনে রাকিব লামিয়াকে বলল, দেখো তো গেটে কে এসেছে। লামিয়া বলল, তুমি গিয়ে দেখে এসো, আমি এখন যেতে পারবো না। রাকিব আর কোনো কথা না বলে ওখান থেকে উঠে চলে আসলো। রাকিব গেট খুলে দেখতে পেল রাকিবের বাবা মাথায় বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা রাকিবকে দেখে জিজ্ঞাসা করলো, বাবা কেমন আছো? এই তো বাবা, ভালো আছি। তুমি এত রাতে আমার বাসায়, একটা ফোনও তো দিলে না। সেই সকালে রওনা দিছি, মনে করছিলাম সন্ধ্যার আগেই বাসায় পৌঁছায় যাব। রাস্তায় গাড়িটা একটু প্রবলেম হয়েছিল তো, তাই দেরি হয়ে গেছে। চল ভেতরে যাই। রাকিব বাবার মাথা থেকে বস্তা নামিয়ে বাবাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। রাকিবের বউ তখনও বসে টিভি দেখছিল। রাকিব বাবাকে নিয়ে বউয়ের সামনে আসতেই লামিয়া তেলে বেগুনে চলে উঠলো। বলতে লাগলো, তোমাকে না বলেছি তোমার বাবা যেন আমাদের বাসায় না আসে, তাও আবার এত রাতে বস্তা টস্তা নিয়ে চলে এসেছে। তুমি আমার বাবার সাথে এমন ব্যবহার করছো কেন? বাবা অনেক দূর থেকে এসেছে, যাও বাবাকে খেতে দাও। তোমার বাবার জন্য কি আমি রান্না করে রেখেছি? খাবার দেওয়ার মতো কিছুই নেই, পারলে দোকান থেকে কিছু এনে দাও, খেয়ে ঘুমিয়ে পড়ুক। ছেলের বউয়ের মুখে এমন কথা শুনে বাবা বলল, বৌমা আমি তো আমাকে বাসায় খাইতে পাই নাই, থাকতে পাই নাই। রাকিবের মা কিছু সবজি বস্তা বইরা দিছিল, কইলো আমার রাকিব খুব পছন্দ করে, যাও গিয়া দিয়াও। তাই আমার পোলার জন্য এই সবজিগুলা নিয়ে আইছি। বাবারে আমি চইলা যাইতেছি, তোর মা নিজের হাতে সবজিগুলা পাঠাইছে, রান্না কইরা খাইস বাবা। আমি চাই না আমার কারণে তোকে সংসারে অশান্তি হোক। রাকিব বাবাকে বাধা দিল না। পকেট থেকে 1000 টাকা বের করে বাবার হাতে দিয়ে বলল, বাবা তুমি পথে কিছু খেয়ে নিও, আর তোমার গাড়ি ভাড়াও হয়ে যাবে। রাকিব আগে থেকেই জানে রাকিবের বউ বাবা মাকে দেখতে পারে না। এখন যদি বউকে কিছু বলে তাহলে বাসায় কিয়ামত শুরু হয়ে যাবে। তাই রাখবার কোনো বাড়াবাড়ি করলো না। বাবাও কোনো কথা না বলে গামছা দিয়ে চোখের পানি মুছে চলে গেলেন। রাকিব সবজির বস্তা নিয়ে রান্নাঘরে গেলেন রেখে দেওয়ার জন্য। এমন সময় গেটে আবার শব্দ হলো। লামিয়া রাকিবকে ডেকে বলল, এই দেখো তো আবার গেটে কে আসলো। রাকিব গেটে এসে দেখতে পেল রাকিবের শাশুড়ি ঘাড়ে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। রাকিব সালাম দিয়ে শাশুড়িকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসলো। ড্রয়িং রুমে ঢুকতেই লামিয়া মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা তুমি এত রাতে আমাদের বাসায়? ফোন করে তো বলতে পারতে, আমি তোমার জামাইকে পাঠিয়ে দিতাম, ও গিয়ে তোমাকে নিয়ে আসতো। জবাবে লামিয়ার মা বলল, তোর বাবার সাথে ঝগড়া হয়েছে, ভাবছি ওই বাড়িতে আর ফিরে যাব না, তোদের বাড়িতে কিছুদিন থাকবো, কোনো সমস্যা হবে না তোরে মা? জবাবে লামিয়া বলল, তোমার যতদিন ইচ্ছা আমাদের বাড়িতে থেকো, কোনো সমস্যা নেই। রাকিব তখনও দাঁড়িয়ে মা মেয়ের কথা শুনছিল। কোনো কথার জবাব না দিয়ে রাকিব ঘরে চলে গেল। লামিয়া আমাকে বলতে লাগলো, তোমার মুখ চোখ একেবারে শুকিয়ে গিয়েছে মা। আহা, সকাল থেকে মনে হয় আব্বুর সঙ্গে ঝগড়া করে কিচ্ছু খাওনি, তাই না? নাও নাও তুমি এখানে বসো, আমি তোমার জন্য এক্ষুনি গরুর মাংস রান্না করে নিয়ে আসছি। থাক, তোর আর কষ্ট করে রান্না করতে হবে না, ঘরে যা আছে তাই দে। জবাবে লামিয়া বলল, বললেই হলো ঘরে যা আছে তাই দিব মানে? তুমি এক্ষুনি এখানে বসো, রান্না করতে বেশি সময় লাগবে না, প্রেশার কুকারে উঠাবো আর নামাবো। এ কথা বলে লামিয়া দ্রুত ওখান থেকে চলে আসলো। লামিয়ার মা ওখানে বসেই টিভি দেখতে লাগলো। লামিয়া এসে ফ্রিজ খুলে গরুর মাংস বের করে রান্না করার উদ্দেশ্যে রান্নাঘরে চলে গেল। ডাইনিং টেবিলে লামিয়া ওর মাকে বসে খাওয়াচ্ছে। জিজ্ঞাসা করছে, মা গরুর মাংস ভুনা কেমন হয়েছে? জবাবে লামিয়ার মা বলল, অসাধারণ, তোর হাতের রান্নার কোনো তুলনা হয় না। লামিয়া মাকে বলল, আর একটু দেই মা। এমন সময় রাকিব এসে লামিয়ার গালে সজোরে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, আমার বাবাকে বাড়ি থেকে বের করে তোর মাকে গরুর মাংস ভুনা খাওয়ানো হচ্ছে। আমার বাবা ফকির আর তোর মা রাজরানী, তাই না? আমার মা কত কষ্ট করে মাঠের থেকে সবজি কেটে বস্তা ভরে আমার বাবাকে দিয়ে পাঠিয়েছে। আমার বাবা সেই গ্রাম থেকে বস্তা বয়ে শহরে এসে আমার বাসায় থাকতে পারে না, তুই তাকে অপমান করে বের করে দিয়েছিস। আর তোর মা তোর বাবার সাথে ঝগড়া করে আমার বাসায় এসেছে, আর তুই তাকে আমার টাকায় কেনা গরুর মাংস ভুনা খাওয়াস। এখন বুঝতে পারছি তোর মা যেমন তোর বাবার সাথে ব্যবহার করে, ঠিক তেমনি তুইও আমার সাথে তেমন ব্যবহার করিস। তোর বাবা যেমন তোর মাকে বের করে দিয়েছে, আমিও এখন তোকে এই বাসা থেকে বের করে দিব। এই বাসায় থাকার কোনো অধিকার তোর নেই। আর হ্যাঁ, আরও একটা কথা, আমি তোকে সময় মতো ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিব। রাকিবের কথা শুনে লামিয়ার মা বলল, জামাই বাবা তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার মেয়েকে বের করে দিচ্ছ? চুপ, একটা কথা বলবেন না।
আপনার কারণে আপনার মেয়ে আজ আমার বাবাকে অপমান করার সাহস পায়। আপনি যদি ভালো হতেন, আপনার মেয়েও ভালো হতো। এই মুহূর্তে আপনারা মা মেয়ে আমার বাসা থেকে বের হয়ে যান, তা না হলে ধাক্কা মেরে দুজনকে বাড়ি থেকে বের করে দিব। কথায় আছে না, যেমন মা তার তেমন মেয়ে। লামিয়া মায়ের হাত ধরে টানতে টানতে ওখান থেকে চলে গেল। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।